দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। এবারের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া এক বিতর্কিত ও ঐতিহাসিক নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই নির্বাচন বিশ্ব রাজনীতিতে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? আদৌ কি এই নির্বাচনের কোনো সাংবিধানিক বৈধতা আছে? এই প্রশ্নগুলো ঘিরেই ইতিমধ্যে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা ও বিতর্ক। বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একসাথে গণভোট ও জাতীয় নির্বাচন এই ধরনের ব্যবস্থাকে স্পষ্টভাবেই অবৈধ বলা হয়েছে বলে দাবি করছেন সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীরা। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শঙ্কা ও অনিশ্চয়তা। সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে? আর এই নির্বাচনের রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? আজকের ভিডিওতে আমরা জানাবো দেশের নির্বাচন খেলায় কে দিচ্ছে চাল, কে টানছে সুতো, আর নেপথ্যে কারা রয়েছে। ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। দেশের রাজনীতি পাড়ায় যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় দেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান গণমাধ্যমের এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। এর ব্যতিক্রম হলে জাতি পথভ্রষ্ট হতে পারে, এমনকি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এই বক্তব্যে প্রশ্ন উঠছে, সেনাপ্রধান আসলে কোন দলের অংশগ্রহণের কথা ইঙ্গিত করেছেন? আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। শুধু সেনাপ্রধানই নন, দীর্ঘদিন নীরব থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুও আসন্ন নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি যেন এ দেশে ক্ষমতায় না আসে। তো সর্বপ্রথম আমাকে গুরুত্ব দিতে হবে যাতে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, আমরা একটা ভিশন নিয়েই তো দেশ স্বাধীন করেছি যে এ দেশ স্বাধীন হবে, এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে এবং এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা দেশ পরিচালনা করবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। দুর্ভাগ্যবশত সে ব্যত্যয় ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে 12ই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে দেশের আদালত প্রাঙ্গণে শুরু হয়েছে একের পর এক রিট আবেদন। আইনজীবীরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন সাংবিধানিক বৈধতা পাবে না। এমনকি 71 সংবিধান অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাই বহাল রয়েছেন। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করলেও তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যে নির্বাচনে ব্যালটে নৌকা নেই সেই নির্বাচন বৈধ হতে পারে না। যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার
নৌকার ভোটাররা কেউ ভোট দেবে না। এই বক্তব্যের পরপরই নতুন করে আলোচনায় এসেছে ১/১১, অতীতের রাজনৈতিক বাস্তবতা, এমনকি বর্তমান রাজনৈতিক অস্থিরতার পেছনের নেপথ্য শক্তি। অনেক রাজনীতিবিদের দাবি, দেশের অরাজকতা, নির্বাচনী টালাবাহানা, এমনকি কারাদণ্ডপ্রাপ্ত তারেক জিয়ার দেশে ফেরার প্রক্রিয়া সহ সবকিছুর নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগের হাতেই। প্রিয় দর্শক, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে কি সত্যি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে এই নির্বাচন আন্তর্জাতিক রাজনীতিতে কতটুকু বৈধতা পাবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি ইতিহাস থেকে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আজকের যে শিরোনাম, সেই শিরোনামটির যথার্থতা প্রমাণের চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার কি আসলে আগামীতে কোনো সম্পর্ক হতে পারে কি পারে না, এগুলো একটা প্রশ্ন। ২ নম্বর হলো শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছেন, তিনি পারবেন কি পারবেন না, দ্বিতীয় প্রশ্ন। আর তার আসার ক্ষেত্রে বাংলাদেশের তিনি যদি আসতে চান তাহলে কয়েকটার বিষয় ঘটতে হবে। প্রথমত, তার জন্য ভারত ঝুঁকি নেবে, এবং তাকে বাংলাদেশে পুশিং করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে, সবচেয়ে ডেঞ্জারাস একটি যাকে বলা হয় আশঙ্কা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয়ে রয়েছে, আমলাতন্ত্র, তারা তাকে আহ্বান জানাবে। ৩ নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশে, সমস্ত জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে। ৪ নম্বর হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে। ৫ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, সরকার থেকে প্রোটেকশন দেবে। তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলে বুঝতে পারবেন। তো আমি ওই যে একেবারে সর্বশেষ যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক এবং তার ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে এটা আমরা বিখ্যাত কথা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী, পুত্র, সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন, তারাই আপনার শত্রু। আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন, ইলিয়াড এবং ওডিসির কথা চিন্তা করেন, আরও যা কিছু চিন্তা করেন, আপনি দেখবেন যে এর সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুঝি, শত্রুতার কারণে এরকম বিশ্বযুদ্ধের মতো ঘটনা ঘটেছে। প্রাচীন যুগে তার বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না, সবচেয়ে প্রলয়ঙ্করী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে। এই হলো এক। ২ নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ, মানে লেদু কেদু ধলা নয়, সাধারণ মানুষ নয়, আলেকজান্ডারের মতো মানুষ বা আরও অনেক বড় মানুষ, তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন, দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি, শত্রু, সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে, শত্রু তাদেরকে মারেনি। আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন, 10 বছর, 15 বছর, 20 বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদেরকে তারা বন্ধু বানিয়েছে, সন্ধি করেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না। ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে, তার কয়েকটি ঘটনা বলবো। 2 নম্বর হলো যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন, এই মুহূর্তে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের কথা চিন্তা করেন, তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংগত রাজনৈতিক দলের হাতে। আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যাধিক্য? এখনও তাদের কমান্ড আছে, এখন তাদের নেতা আছে, এখন তাদের নেতার হুকুমে কর্মীরা যাকে বলা হয় রাস্তায় নামে, এবং যিনি প্রধান সেনাপতি, দলের প্রধান, আপনি তারেক রহমান সাহেব, জামাতের আমির জিএম কাদের এবং শেখ হাসিনা, এই 4 জনকে আপনি এক পাল্লায় রাখেন। আপনি দেখেন তো কার সাহস বেশি। খালি কোনো রকম বডিগার্ড ছাড়া রাত 12টার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয়, কে সাহস বলেন, কার সাহস আছে? এই 4 জন লোকের কথা বললাম যে এই 4 জনের প্রতিযোগিতা হলো
রাত 12টার সময় সবচেয়ে একটি গোলযোগপূর্ণ এলাকার মধ্যে খালি কোনো রকম বডিগার্ড ছাড়া চলে যাবে, আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে? অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইউনূস টেলিফোন করেন শেখ হাসিনাকে আর যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে, আপনারা দুজন কালকে আসেন, বলেন তো কে আগে আসবে? কার আগে আসার সাহস হবে, শক্তি হবে? মানে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা অনেক কিছু সমাধান দেখতে পাই। কাজেই এই যে শিরোনাম দিয়ে সেটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা করার দরকার নেই, বিকজ এই ধরনের আলাপ আলোচনা মানে অনেকের ধৈর্য হারা হতে পারে, অনেকে রাগ করতে পারেন, অনেকে ভুল বুঝতে পারেন। আমি শুধু ইতিহাসের কাহিনী বলে যাই যে সবচেয়ে বড় যে শত্রু, সেই শত্রুর দ্বারাই সবচেয়ে বেশি মিত্রতা হয়েছে, এবং আপনজনের সাথে কিভাবে ঘরের শত্রু বিভীষণ হয়েছে, আপনারা সেই কাহিনী বলতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে আছেন, তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা সবাই তার সাথে বেইমানি করেছে। তিনি নিজে কি করেছেন আমি ওটা সমালোচনা করব না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিশ্বাস করেছিলেন প্রত্যেকটা লোক তার সাথে বেইমানি করেছে। এক। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে মনে করেছিলেন দে ক্যান ডু বেটার, তারা ভালো করতে পারবে, শেখ হাসিনার মন্ত্রী এমপি চেয়ে তারা কেউ ভালো করেনি। শেখ হাসিনার মন্ত্রী এমপি যা করছে, মানে তারা তো গিয়ে বাথরুমে গিয়ে বা মল ত্যাগ করতে, এরা এখন ঘরের মধ্যে জাস্ট নিজেদের কাপড় জাঙ্গিয়াতে তারা মল ত্যাগ করে। আর সেই মল ত্যাগ পরিষ্কার করার জন্য আবার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় বা কাকে দেওয়া হয় এটা আমি বলতে পারবো না, কেউ বুঝতে পারেন ব্যাপারটা কী অবস্থায় ঘটছে। তো সেখান থেকে তো একটা ভদ্রলোক একটা আশ্রয় চাইবে যে আমাকে সেভ করা হোক, আমাকে সাহায্য করা হোক, আমাকে স্কোপ দেওয়া হোক। সেই স্কোপ তাকে কে দিতে পারে বলেন তো? সে এই বাংলাদেশে এখন যারা আছে, তিনি সুপ্র সাহেবকে বিশ্বাস করতে পারছেন? প্রধান বিচারপতিকে বিশ্বাস করতে পারছেন? প্রধান সেনাপতিকে বিশ্বাস করতে পারছেন? ক্যাবিনেট সচিব যিনি আছেন তাকে বিশ্বাস করতে পারছেন? পুলিশের আইজিকে বিশ্বাস করতে পারছেন? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তাকে বিশ্বাস করতে পারছেন? আসিফ নজরুলকে বিশ্বাস করতে পারছেন? তাহলে এই লোকটা কিভাবে আছে? সে কি বেকুব লোক নাকি? সে তো লেবেন চুষ খায় না, উনি তো যাকে বলা হয় সেই সুইংগাম খান না, তিনি রীতিমতো যা খান কর করে টাকার উপর সারা জীবন শুয়ে থেকেছেন। তো যারা টাকা উপার্জন করে তাদের মতো হিসেবই মানুষ আর নেই। ব্যাংকের লোক খুব হিসেবি লোক, ফলে তিনি এই যে এখানে বসে বসে একেবারে গণনা করতেছেন, হিসাব করতেছেন কি করিলে কি হয়। এই প্রসঙ্গ বাদ, এখন ইতিহাসের ঘটনায় যাই। যেমন ধরুন প্রথমেই বলি আলেকজান্ডারের কথা। আলেকজান্ডারের সাথে যুদ্ধ হলো কার? ক্ষত্রিয় বীর পুরু ভারতবর্ষে, বিশাল যুদ্ধ। ভারতের কেউ তার সামনে দাঁড়াতে সাহসই পায়নি। তিনি আসতেছেন এই কথা